আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সামির হোসেন এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কিছু পাওয়ার আশায় নয়, দেশের জন্য কাজ করতে রাজনীতিবিদদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা বিনিময়। পরাশক্তি নয়, দেশের জনগণকেই পরোয়া করেন শেখ হাসিনা, বললেন কাদের। সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে বলে বিএনপির অভিযোগ। গরমে গাছ মরে যাওয়ায় পেঁপের দাম কেজি প্রতি ৮০ টাকা বলে বিক্রেতাদের দাবি। মুরগি মারা যাওয়ায় বেড়েছে ডিমের দাম। এবং উড়ে এসে কেউ উপদেশ দিলে তাতে উন্নয়ন হবে না বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। মনোবল শক্ত রেখে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতিকে গড়ে তোলার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু পাওয়া না পাওয়ার কথা চিন্তা না করে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়াই একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় অর্জন। নিজের স্বদেশ প্রত্যাবর্তনের ৪৪তম দিবসে দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ও সবার কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ৬ বছর নির্বাসিত জীবন শেষে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেই থেকে আজ পর্যন্ত শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরে পঞ্চমবারের মতো দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। দিনটিকে ঘিরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেদিন ফিরে এসেছিলাম, এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় অর্জন হল মানুষের জন্য কাজ করা। জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, ৭ই মার্চের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে। ৭ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। যে একটা দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম। এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি কোনো শক্তিকে পরোয়া করেন না, তিনি পরোয়া করেন দেশের জনগণকে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কোনো বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করে না, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত হয় দেশের মানুষ ও সংবিধান দিয়ে। এ সময় ওবায়দুল কাদের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেন। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। তিনি কোনো পরাশক্তি, বিদেশি শক্তি পরোয়া করেন না, তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। এই সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার ভীত ও শঙ্কিত। এজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং আমেরিকার সাথে সুসম্পর্কের গল্প ফাঁদছে। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও মালিবাগে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মার্কিন সরকারের অবস্থানের পরিবর্তন হয়নি বলেও দাবি করেন মঈন খান। বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায়, এটা কি কোনো অপরাধ? গণতন্ত্র মানে কি? জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, জনগণের ভোটে আইনগতভাবে প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধি 5 বছরের জন্য দেশকে পরিচালনা করবে। এটাই তো গণতন্ত্র, এর বাইরে তো আর কিছু নয়। আর যদি বিশ্বের উদারনৈতিক পশ্চিমা যে দেশগুলো রয়েছে, আমেরিকার যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইউরোপিয়ান ইউনিয়নগুলো বলুন, এমনকি জাতিসংঘ পর্যন্ত, তারা একটি কথাই বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত। কাজে সরকার আজকে আস্থাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সেই কারণেই তারা এমন সব গল্প ফাঁদে যে হ্যাঁ আমেরিকা তাদের সমর্থন করছে, আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো চলছে। আর ব্যবসা বাণিজ্য তো চলবে, ব্যবসা বাণিজ্য চলবে না কেন? বাজারে বেশিরভাগ সবজির দাম 70 টাকার উপরে। গরমে পেঁপে গাছ মরে যাওয়ায় সস্তা পেঁপের দাম কেজি প্রতি 80 টাকা হয়েছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা। তবে আগামী সপ্তাহ থেকে দাম কমে যাবে বলছেন তারা। তাপপ্রবাহের কারণে মুরগি মারা যাওয়ায় ডিমের দামও বেড়ে চলেছে। মাসরুর শাকিলের রিপোর্ট। কিছুদিন আগেও বাজারের সবচেয়ে সস্তা সবজিগুলোর একটি ছিল পেঁপে, কিন্তু সেই পেঁপের দাম এখন 80 টাকা। পেঁপের দাম বাড়ছে, খরায় পেঁপে গাছ মরে গেছে অনেক, পেঁপে আমদানি খুবই কম, এই কারণে পেঁপের দাম একটু বাড়তি। গ্যারান্টি আজকে কি বার? সামনে শুক্রবার 40 পেঁপে। পটল এবং ঢেঁড়স ছাড়া বাজারে বেশিরভাগ সবজির দাম 70 টাকার বেশি। লতি হলো 80 টাকা, লাউ হলো 70 টাকা, পাতাকপি 60, ফুলকপি 60, ঝিঙ্গা হলো 80, ধুন্দুল 80, সিজিঙ্গা 60, বেগুন 100। প্ল্যান অনুযায়ী তো করা যাচ্ছে না, দেখা যাচ্ছে সবজি সবগুলোই কম করে নিচ্ছি, কারণ বাদ দেওয়ার মতো তো কোনো কিছু নাই। সবজি তো দরকার প্রতিদিন। 80-100 টাকার নিচে তো কোনো তরকারি নেই। সোনালী মুরগির দাম গত সপ্তাহে 400 টাকা ছাড়ালেও এ সপ্তাহে কিছুটা কমেছে। দাম কমলে কাস্টমারও বেশি হয়, আমরা বেচতে পারি, লাভও হয়। আপনার 360 টাকা 50 টাকা বেচেন। তবে ডিমের দাম বাড়ছে প্রতিদিন। ডিমের খাদ্য নাই, মুরগি খানা মুরগি খাদ্য কম, খাদ্য খাইতে খামার মাঝে 50 বস্তা খাদ্য খাইতে মুরগিয়ে, সেই খামার যে 5 বস্তা খাদ্য খায় না। ডিম সব ডিম থাকা, ডিমের কোনো সাইজ নাই, মাইজ নাই, কিছু নাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বাজারে আগাম লিচু পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের তাই লিচুর প্রতি আগ্রহ। লিচু নিলাম, কাঁঠাল নিতে এসেছি, আর আমটা তো এখনো বের হয়নি, ভালো আম আসলে তখন আম কিনবো, বাসার বাচ্চাদের জন্য নিলাম। লিচু একটা চাইলেও 400 টাকা, একটা 350, 300 বলাতে দিয়ে দিয়েছে। প্রচুর তরমুজ দেখা গেলেও ছোট তরমুজ এখনো 250 টাকা। ডাব বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
হুট করে কেউ উড়ে এসে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নীলাদ্রি শেখরের আরেকটি রিপোর্ট। পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি নির্মোহ গবেষণা ও গবেষণালব্ধ বিষয়ে আলোচনা প্রচারের মাধ্যমে দেশের অর্থনীতির বিকাশে ভূমিকা রেখে যাচ্ছে। সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ। সমিতির সদস্যদের বক্তৃতার পর প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর থেকেই ঋণখেলাপির সংস্কৃতি গড়ে তুলেছিলেন সামরিক স্বৈরশাসকরা। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধাবস্থা, করোনা ও দেশে নির্বাচনকালীন অগ্নিসন্ত্রাসের কারণে অর্থনীতি কিছুটা হোঁচট খেলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমি ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেহেতু নেদারল্যান্ডও একটা ডেল্টা, কাজে সেইভাবে আমরা এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। সরকার প্রধান আশা প্রকাশ করেন, কৃচ্ছ সাধনের কারণে আগামী বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে, তবে পরবর্তী সময়ে আবারও উত্তরণ ঘটবে। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। জাতির পিতাকে হেয় প্রতিপন্ন করতেই ৭৪-এর দুর্ভিক্ষে ষড়যন্ত্র করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। টেলিসেবার মান নিয়ে নানা প্রশ্নের মাঝেও আজ ১৭ই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করছে বাংলাদেশ। ইন্টারনেট গতিতে বিশ্বে ১১০ নম্বরে থাকা বাংলাদেশের স্মার্ট হয়ে ওঠার পথে টেলিসেবা খাত বড় চ্যালেঞ্জ হলেও এ থেকে উত্তরণের চেষ্টা চলছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পান্থ রহমান। জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের মার্চ মাসের হিসেবে দেশে মোবাইল সিম কার্ডের সংখ্যা ১৯ কোটি ২০ লাখের বেশি, আর টেলিসেবার আওতায় থাকা জনগোষ্ঠীর ১%-এরও কম মানুষ ল্যান্ডফোন ব্যবহার করেন। এত সিম কার্ডের মধ্যে ৪০%-এর হাতে আছে স্মার্টফোন। ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহারের সংখ্যা সহজে অনুমেয়। মোবাইল ইন্টারনেট গতির হিসেবটা আরেকটু বেশি হতাশাজনক। দক্ষিণ এশিয়ায় ভারত তো বটেই, মালদ্বীপ থেকেও পিছিয়ে বাংলাদেশ। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১১০, যেখানে ভারত ১৫ আর মালদ্বীপ আছে ৩২-এ। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারও বাংলাদেশের ওপরে ১০২ নম্বরে। ডিজিটাল বাংলাদেশ অধ্যায় পার করে স্মার্ট হওয়ার পথে থাকা দেশের টেলিসেবার এই মান নিয়ে যখন অনেক প্রশ্ন, তখন বিশ্বের ১৯৩ আইটিইউ সদস্য রাষ্ট্রের সঙ্গে একযোগে বাংলাদেশও পালন করছে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। স্লোগান, ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। আজকের দিনের যেই প্রতিপাদ্য, যেই ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন, সেই প্রতিপাদ্যকে আমরা বাস্তবায়ন করে আমাদের সকল প্রযুক্তিগত উদ্ভাবনকে আমরা টেকসই করব ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নয়নের পথে। প্রতিমন্ত্রীর মতে চ্যালেঞ্জ আছে, তবে ভালো করার তাগিদ আছে, আছে চেষ্টাও। চতুর্থ শিল্প বিপ্লবের যে সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি, সেইটা আমাদের খাপ খাইয়ে নেওয়া এবং উদ্ভাবনটা করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এই 4টা ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল, দক্ষ জনশক্তি তৈরি করা
এবং রিসার্চ এবং ইনোভেশন বেসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা। প্রতিমন্ত্রী মনে করেন সবাইকে নিয়ে সব বাধা দূর করেই তৈরি হবে স্মার্ট বাংলাদেশ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন জেনে নিই পরবর্তী আয়োজনগুলো। মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ে প্রতিবেশী দেশগুলো সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় সফল হলেও বাংলাদেশ কেন পারছে না, প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, রিজার্ভ মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রা, প্রবাস আয় নিয়ে আলোচনায় তারা বলেন, মানুষের মাঝে আস্থার সৃষ্টি করা না গেলে সুদের হার এবং ডলারের দাম বাড়িয়েও সফল হওয়া যাবে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের 4র্থ কর্ম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ শিরোনামে 2 দিনের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9টি কর্ম অধিবেশনে মোট 100টি প্রবন্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শনিবার সমাপনী দিনে সাধারণ সভা এবং পরবর্তী কমিটি নির্বাচিত হবে। বিনা ফিতে রোগী দেখেন দেশে উচ্চ রক্তচাপের একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। রংপুরের হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিবন্ধিত প্রায় 39,000 রোগী মাত্র 50 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন তার প্রতিষ্ঠান থেকে। এখানে কম খরচে কিডনি ও হৃদরোগ সহ অসংক্রামক রোগ নির্ণয় পরীক্ষা করানোরও সুবিধা রয়েছে। রিজভী নওয়াজের রিপোর্টে বিস্তারিত। বিভাগীয় শহর রংপুরের মেডিকেল কলেজের পাশেই উচ্চ রক্তচাপের রোগীদের আস্থার নাম হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার। রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত সেবা কেন্দ্রটিতে যুক্ত হয়েছেন তারই হাতে গড়া শিক্ষার্থী, বন্ধু, সহকর্মী, সুহৃদরা। উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশের চিকিৎসা সেবা মিলছে এখানে। আসলে আমাদের উচ্চ রক্তচাপের রোগী যত আছে সেইভাবে প্রাতিষ্ঠানিক কোনো সেন্টার কিন্তু বাংলাদেশে সেরকম নাই। একমাত্র রংপুরে হাইপারটেনশন রিসার্চ সেন্টার। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি, স্মোকিং বা অ্যালকোহল যারা খায় বা এই জাতীয় যাদের কিন্তু লিপিড প্রোফাইল বেশি থাকে সেটাও কিন্তু অনেক সময় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিছু হরমোনাল কিছু সমস্যা থাকে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। তবে উচ্চ রক্তচাপ একটা অন্যতম কারণ। ডায়াবেটিস নিয়ে মানুষ যতটা সচেতন, যতটা ভয় পান, উচ্চ রক্তচাপ নিয়ে এখন পর্যন্ত কিন্তু ততটা মানুষের মধ্যে সচেতনতাও কম। 80 দশকের গোড়ার দিকে বগুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা জাকির হোসেন শিক্ষার্থী থাকতেই উচ্চ রক্তচাপের কারণে মাকে স্ট্রোকে ভুগতে দেখেছেন। সেই থেকে মানুষের জন্য কিছু করার তাগিদ। 50 টাকা প্রথমে ভিজিট, বই পাবে, সার্ভিস পাবে, পরবর্তী 40 টাকা। আর কোনো রোগী যদি মনে করে আমি একটু হার্টের ডাক্তার দেখাবো, আমি একটু কিডনির ডাক্তার দেখাবো, আমি একটু রিমাটোলজিস্ট দেখাবো, আমি একটু আই স্পেশালিস্ট দেখাবো, তাহলে এই বই নিয়ে তার কাছে গেলে তারা 250 টাকায় তাকে পূর্ণ সার্ভিস দিয়ে দেবে। আমি দীর্ঘদিন 2008 থেকে এখানে আমি তো মনে করি হাজার না লক্ষ রোগী দেখেছি উইদাউট ফি। আমি একটা সাধারণ গাড়িতে চড়ি, আপনি জানেন, এনজিও গাড়ি। আমি দেখছি আমার ছাত্র, আমার সহকর্মী সবাই খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের গাড়ি, পাজারো বাইয়ে। আমার কিন্তু কখনোই অনুভূতি আসে না। বগুড়া মেডিকেল কলেজ থেকে অবসরের পর ডাক্তার জাকির হোসেন হাইপারটেনশন সেন্টার পরিচালনার পাশাপাশি TMSS মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বপ্ন বিভাগীয় শহরগুলোতে রংপুরের মতো হাইপারটেনশন সেন্টার প্রতিষ্ঠা করা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজার শেষ নিরাপদ অঞ্চল রাফায় হামলা না চালাতে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে সাউথ আফ্রিকা অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে রাফায় হামাসের শক্ত সামরিক ঘাঁটি রয়েছে, তাই তারা সেখানে অভিযান বন্ধ করবে না। রাফায় আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে রাফায় হামলা আতঙ্কে যে সকল বেসামরিক নাগরিক গাজার উত্তরের আল মাওয়াসিতে যাচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে আদালত। শনিবার সে বিষয়ে সুনির্দিষ্ট জবাব দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাফায় হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে ইসরায়েলকে চিঠি দিয়েছে G7 ভুক্ত কয়েকটি দেশ ও 13 দেশের পররাষ্ট্রমন্ত্রী।
গাজা ইসরায়েলের চলমান হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব লীগ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা, সিরিজ। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে দর্শক উপভোগ করছে চলচ্চিত্র বিউটি সার্কাস, যেখানে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, ABM সুমন, তৌকির আহমেদ সহ অনেকে। গ্রামের এক সার্কাস আয়োজন ও কেন্দ্রীয় চরিত্র বিউটিকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। প্রেক্ষাগৃহে দর্শকের কাছে সমাদৃত হওয়ার পর আইস্ক্রিনেও জনপ্রিয় হয়েছে এই চলচ্চিত্র। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে ভুট্টার আবাদ বাড়ছে। ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ায় ভুট্টার ভালো ফলন আশা করছেন চরের চাষিরা। কুড়িগ্রাম থেকে শ্যাবল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠের পর মাঠে ভুট্টার ক্ষেত চোখে পড়ে। প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উচ্চ ফলনশীল ভুট্টার বীজ রোপণ করায় ফলনও ভালো পাওয়া গেছে। প্রতি বছর ভুট্টা চাষ সম্প্রসারণের আশা করছেন চাষি। খরচ বাড়তে প্রায় 25-30 হাজার টাকার মতো প্রায় লাভ থাকবে। ভুট্টা ভালো হলে ভালো ফসল ইনশাআল্লাহ পাওয়া যাবে, ভালো দামও পাওয়া যাবে। গরু বাছুর রেখে চড়ায় খাইতাম, তখন অনেক জায়গা পড়ে থাকতো। আর এখন দেখতেছি ভুট্টার আবাদ আসাতে আমাদের জায়গা আর কি প্রতি থাকে না। বিঘাতে 45 মন 35 মন এরকম হয়েছে, কিন্তু এবার বিঘাতে 20-25 সর্বোচ্চ হলে গেলে 28 মন হয়। 30 মনও খুব জুলুম হয়, কারণ এবার খরচটা বেশি হওয়ার কারণে আমাদের এখানে এই আবাদটা হয় বেশি। আমাদের চর অঞ্চলের মানুষ জমিটা হলো খুবই ভালো, এই কারণে আমরা মনে করেন যে ভুট্টাটা সবারই চাহিদা। এই ভুট্টাটা দিয়ে আমরা ফিট এবং খাদ্য আমরা এটা করি। চরাঞ্চলের আবাদযোগ্য জমির পরিমাণ 35,000 হেক্টর। চলতি মৌসুমে 15,000 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 16,700 হেক্টরে। উচ্চ মূল্যের কারণে দিন দিন ভুট্টার চাষাবাদ জনপ্রিয় হচ্ছে। কুড়িগ্রাম জেলাতেও ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবছর প্রায় 1200 হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষ হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভুট্টা চাষ করা গেলে বদলে যাবে চরাঞ্চলের কৃষিচিত্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। হাজার কোটি টাকা ব্যয়ের পরও চট্টগ্রামে জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চৌধুরী ফরিদের পাঠানো তথ্যে সাবরিনা হাসানের রিপোর্ট। জলাবদ্ধতা চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুঃখগাথা হয়ে আছে। বর্ষা মৌসুমে ভারী কিংবা অল্প বৃষ্টিতে নগরের অনেক এলাকা পানিতে তলিয়ে যাবে, এই নিয়তি এক প্রকার মেনেই নিয়েছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে 14,389 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। প্রায় 8,000 কোটি টাকা ব্যয় হলেও দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। প্রকল্পের অগ্রগতি নিয়ে সমন্বয় সভায় উঠে আসে এসব তথ্য। জলাবদ্ধতার কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। ফার্স্টলি হচ্ছে খালের অবৈধ দখল। যে খালগুলো আমাদের এক্সিস্টিং ছিল সেগুলো অনেকাংশেই ভরাট এবং বিভিন্ন দিক থেকে অবৈধভাবে দখল হয়ে গেছে। প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে। এটার জন্য
সেডিমেন্টেশন বা আমাদের মাটির জমাট হয়ে এই খালগুলো প্রতিনিয়ত ভরাট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসার পক্ষ থেকেও তুলে ধরা হয় সংকটের কারণ ও উত্তরণের রূপরেখা। সাধারণ মানুষ যারা ওরা প্ল্যান মানে, যারা প্রভাবশালী এরা মানে না। যেখানে সমস্যা হবে কাউন্সিলরদেরকে আমরা সহযোগিতা নিয়ে আমার মনে হয় এই কাজগুলো খুব দ্রুত সমাধান করা দরকার। আমাদের প্রিয় চট্টগ্রামকে আগামী ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি উন্নত পরিবেশ বান্ধব নগর করে যাব। কিছু না, আপনি নেটিং সিস্টেম করে দেন না, আপনার খালগুলোর মধ্যে 300, 400, 500 মিনিট পর নেট বসাই দেন না, যেটার মধ্যে পানি পাস করবে, কিন্তু এগুলো পাস করবে না। তাহলে তো আপনি অনেকটা ওখানে ক্লিনিং হয়ে যায়। আপনি নদী পর্যন্ত, সাগর পর্যন্ত যাওয়ার কোনো স্কোপই নাই। আপনি এখন এগুলো কেন করেন আমি তো জানি না। এগুলো তো বর্ষাকালের আসার আগেই যদি আমরা নেট বসাই দিই, তাহলে আমার অনেকটা প্রায় 70 to 80% স্ক্রিনিং ওখানে হয়ে যাবে। আর তারপরে যে পলিথিনগুলো নিচে পড়ে থাকবে সেগুলো হয়তো সিলটেপে আটকে যাবে, বা বিদ্যুৎ আটকে গেলে সেগুলো তোলা যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, প্রাণ প্রকৃতি ধ্বংস রোধ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। নালা পরিষ্কার করে আসলাম, 15 দিন পরে যদি ওই নালাতে যান মনে হবে যে এটা বিগত মোগল আমল থেকে এটা পুকুর পরিষ্কার করা হয়নি। মানে এইরকম অবস্থা। নেটিং এর ব্যাপারে আমরা চিন্তা করতেছি, বিভিন্ন খালে নেট দেওয়ার, এই বর্ষার আগেই নেট দেওয়ার কথা চিন্তা করছি। হয়তো সমস্ত খালে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। পাহাড় কেটে সমান করেছে, ওখানে যে ঘর বেঁধেছে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হোক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হোক। সভায় সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আর বিরতির পর যা থাকছে: গাইবান্ধায় প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন জেনে নেই পরবর্তী আয়োজনগুলো। প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় 5 দিনেও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রভাবশালীদের ভয়ে একরকম পালিয়ে বেড়াচ্ছেন ওই প্রধান শিক্ষক। গাইবান্ধার সুন্দরগঞ্জের ওই ঘটনায় পুলিশের নীরবতাকে দায়িত্ব পালনে চরম অবহেলা বলছেন আইন বিশ্লেষকরা। এনামুল কবির রূপমের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক নারীকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে গাইবান্ধার সুন্দরগঞ্জের ফলগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ভাইরাল হলেও এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি পুলিশ। অপরাধ যদি করে থাকে, অন্যায় যদি করে থাকে, অবশ্যই সেটার জন্য দেশের প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এটা প্রধান শিক্ষক কেন, পাগলের বিরুদ্ধে এই কাজটা করা উচিত নয় যে গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে মারা হবে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ বলছে অভিযোগ না পাওয়ায় তারা আইনগত ব্যবস্থা নিতে পারছেন না। তবে বিশ্লেষকরা বলছেন উল্টো কথা। ওসির কাছে যদি কোনো মৌখিক ওরাল এ ধরনের কোনো ইনফরমেশন আসে, তাহলে আইন বলছে যে শ্যাল বি রিডিউস টু রাইটিং বাই হিম মানে ওই অফিসার ইনচার্জের, উনি শোনার পরে কগনিজেবল অফেন্স আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ প্রাপ্তির পরে উনি এটা নিজে শুনবেন, শোনার পরে উনি নিজে লিখবেন অথবা তার ডাইরেকশন অনুযায়ী কেউ লিখে নেবে এবং এটি একটি এজাহার হয়ে যাবে। কোনো লিখিত এজাহার কারো কাছ থেকে পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে পুলিশের নীরবতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এনামুল কবির রূপম, চ্যানেল আই। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেফতারের পর সিটিটিসি প্রধান বলেছেন, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে হত্যার ঘটনায় শুটার সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় আলোচিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। তার দেওয়া তথ্যে বান্দরবানের নাক্ষাংছড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। আপনারা জানেন কেমিক্যাল যেহেতু আমরা পেয়েছি এবং ওই সময়ও আমরা তাদের ট্রেনিং ক্যাম্পে যে আইডি প্রশিক্ষণ দেয়া হতো তার সদস্যদের, সেই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। আমরাও এই বিষয়টা নিয়ে কনসার্ন। আমরা এই আসামিকে জিজ্ঞাসাবাদ করব
এবং সে আরও কতবার বা কোন কোন জায়গায় এরকম আইডি সাপ্লাই করেছে, কেমিক্যাল সাপ্লাই করেছে, সে বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে 10ই মে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। র্যাব জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে একই ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন লিপন ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্বশত্রুতা বিরাজ করছিল। ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে। ইউপি সদস্য লিপন সহ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরালো করেছে র্যাব। আমরা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। খুলনায় নতুন আঙ্গিকে গণহত্যা জাদুঘর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালিক এ জাদুঘর উদ্বোধন করেন। এর আগে 2014 সালে খুলনায় এ গণহত্যা জাদুঘরের যাত্রা শুরু হয়। জাদুঘরটির 10 বছর পূর্তিতে দিনব্যাপী আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। অধ্যাপক মুন্তাসির মামুনের সভাপতিত্বে আরও ছিলেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টের কবি তারিক সুজাত ও অন্যরা। ছিল জেনারেল জিয়াউর রহমান। মাটি থেকে যখন একটি শিকড় একটি গাছের করে, ঠিক এইরকম নতুন প্রজন্মকে জানতে হবে তাদের শিকড়, আর আমাদের শিকড় হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। রঙিন ও থিমেটিক সিরামিক পণ্যের পসরা নিয়ে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল পোর্সেলিনা। যে সিরামিক ইন্ডাস্ট্রির ব্র্যান্ড পোর্সেলিনার গ্র্যান্ড ওপেনিংয়ে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবির মোর্শেদ, পোর্সেলিনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গায়ক তাহসান সহ সংশ্লিষ্টরা। গান পরিবেশন করেন তাহসান। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আর বিরতির পর খেলার খবরে যা থাকছে: স্প্যানিশ লা লিগায়। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেই পরবর্তী আয়োজনগুলো। রাজধানীর মান্ডা থেকে ত্রিমোহনী পর্যন্ত জিরানি খালের দুই পাশে অন্যায়ভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মান্ডা জিরানি খালপাড়বাসী। সংবাদ সম্মেলনে তারা বলেন, জমির ব্যক্তিগত মালিকানা থাকার পর রাজুকের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে। উন্নয়নের প্রয়োজনে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ কার্যক্রম চালানোর দাবি জানান তারা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ক্লিন ঢাকা, স্মার্ট ঢাকা বাস্তবায়ন করবেন, কিন্তু জনগণের কোনো ক্ষতি সাধন না করে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, তিনি কখনোই আমাদেরকে উচ্ছেদ করতে পারেন না। দলিল যার জমি তার, আমার জমি কেন 33 ফিটে দাগ দিয়ে নিয়ে যাবে বিনামূল্যে? কোনো ঠিকানে। এখানে হাজার হাজার মানুষ বাড়িঘর করেছে, তাদের কষ্টের পয়সা জমিয়ে। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে রংপুরে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা হয়েছে। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম। বক্তৃতা করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারোয়ার জাহান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে আদিবাসী অধ্যুষিত গাইবান্ধার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব কার্যক্রম মডেলে পরিণত হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী নারী ও শিশুসহ প্রান্তিক পর্যায়ের মানুষকে দেওয়া সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোচা গ্রামের আরতি সরেন। এ নিয়ে প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে এ স্বাস্থ্যকেন্দ্রে 495টি নিরাপদ স্বাভাবিক প্রসব হয়েছে। প্রজেক্টটা আসার পরে ভালো ডেলিভারি হয়, এখানে আমরা আসি। যে কোনো সময় আমরা ডাক্তারকে পাইছি, ডাক্তারের কাছ থেকে আমরা ওষুধ নিয়ে গেছি, মানে ফ্রি টেস্ট নেই আর কি, ওষুধপাতি সবই দেয়, কোনো টাকা লাগে না। কোনো বিষয়ে পরামর্শ, যেসব বিষয়ে আমরা জানি না, অজ্ঞাত, ওরা আমাদের নিজের পরিবার মনে করে আন্তরিকতার সহকারে আমাদেরকে বোঝায়। গর্ভবতী মায়ের বিনামূল্যে 7 ধরনের পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত চেক আপ করানো হয় এ স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়া প্রসবকালীন ও প্রসব পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। এলাকায় কমেছে মাতৃ ও শিশু মৃত্যু। গ্রামে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত সচেতনতা সভা করা, সেখানে গর্ভবতী মা খুঁজে বের করা এবং তাদেরকে এখানে স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা, এই কাজগুলো আমরা করে থাকি। এই এলাকায় কিন্তু মাতৃস্বাস্থ্যের ব্যাপক একটা উন্নতি হয়েছে এবং যদি কোনো রকমের যে আপনার মায়েদের যদি কোনো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি যে রেফারাল সিস্টেমের মাধ্যমে, মানে সরকার যে চাচ্ছেন 2030 সালের মধ্যে যে আমাদের মাতৃমৃত্যু কমাতে, সেটা কিন্তু এটার জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ একটা। গত মঙ্গলবার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ সংস্থার কর্মকর্তারা। Training midwives from marginalized communities like the Santal community has had on ensuring that women feel comfortable, pregnant women feel comfortable to go to health centres to give births, to have healthy, safe deliveries, that UNFPA can have on a wide scale for women and girls in Bangladesh. And this is what we try to do to make sure that we leave no one behind. জাতিসংঘের জনসংখ্যা তহবিল ও ইউকেএইডের কারিগরি ও অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত স্বাস্থ্য কেন্দ্রটিতে 24 ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, বয়সন্ধিকালীন প্রজনন, স্বাস্থ্য শিক্ষামূলক ও সাধারণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান ল্যাম্প বাংলাদেশ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাপমারা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার রয়েছে খেলার খবর।